এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। দফায় দফায় শক্তিশালী মিসাইল হামলায় দাউ দাউ করে জ্বলছে সৌদি আরবের বিমানবন্দর, বহু হতাহতের আশঙ্কা। পাল্টাপাল্টি যুদ্ধ ইরান সৌদি, একের পর এক হামলায় ধ্বংসস্তূপ সৌদি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সৌদি আরবের মাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দর থেকে তেল স্থাপনা, কোথাও যেন থামছে না উত্তেজনা। ইরানকে মোকাবিলায় আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সৌদি আরব যে কৌশল নিয়েছিল, এবার কি তারই কঠিন মাসুল গুনতে হচ্ছে? সোমবার সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও সৌদি তেল জায়ান্ট আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ঘনিষ্ঠ মিত্ররা দাবি করেছে, নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তু এবং আরামকোর একটি স্থাপনাই ছিল হামলার লক্ষ্য। তাদের ভাষ্য, সাদা গভর্নরেটের আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। এদিকে বিমান ভর্তি অস্ত্র আসছে পাকিস্তানে। পাকিস্তানের আকাশে তুর্কি বিমান, ভয়ে ভারত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। গেল 3 দিন ধরে পাকিস্তানের আকাশে দেখা যাচ্ছে একই দৃশ্য। পাকিস্তানের সামরিক বিমানবন্দরে আসছে তুরস্কের সামরিক বিমান, সেগুলো নামছে, আবার কিছুক্ষণের মধ্যে উড়েও যাচ্ছে। কিন্তু কিসের জন্য এত তাড়াহুড়া, আর কেনই বা ইসলামাবাদের ভূখণ্ডে এতবার নামছে আঙ্কারার বিমান? ভারতের সঙ্গে সবশেষ সংঘাতের আগেও এভাবেই পাকিস্তানে নেমেছিল তুরস্কের সামরিক পরিবহন বিমান। চলতি আগস্ট মাসের 19 থেকে 21 তারিখ, সময় মোট 60 ঘন্টা। এর মাঝেই পাকিস্তানের অভ্যন্তরের দুই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নূর খান এবং মাসরুরে একাধিকবার যাতায়াত করেছে তুরস্কের সামরিক বিমান। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই 3 দিনে বেশ কয়েকবার পাকিস্তান সীমানায় তুরস্কের সামরিক বিমান C-130 কে চলাচল করতে দেখা গেছে। এত অল্প সময়ের মধ্যে তুর্কি সামরিক পরিবহন বিমানের বারবার আনাগোনাকে অস্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে 3 দিনের এই বিমান চলাচলের নেপথ্যে আছে বড় কোনো সামরিক চালান। গুঞ্জন উঠেছে, তবে কি তুরস্কের সহায়তায় ধীরে ধীরে নিজেদের যুদ্ধ ক্ষমতা ঢেলে সাজাচ্ছে পাকিস্তান? এদিকে দ্বিগুণ মিসাইল বানিয়ে রেডি রেখেছে ইরান। খবর শুনেই ঘুম হারাম ট্রাম্প ও নেতানিয়াহুর। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি আর লাগাতার সামরিক অভিযানের মধ্যেও চরম এক কৌশলগত মাস্টার স্ট্রোক খেলেছে ইরান। পশ্চিমা জোটের হামলায় মাটির উপরের প্রধান প্রধান সামরিক অবকাঠামো ও ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও বিন্দু মাত্র দমে যায়নি তেহরান। উল্টো ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং গোপন সামরিক ঘাঁটিকে সর্বোচ্চ ব্যবহার করে যুদ্ধের আগুনের মধ্যেই নিজেদের অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে তারা। এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসতেই ঘুম হারাম হয়ে গেছে হোয়াইট হাউস ও পেন্টাগনের সামরিক বিশ্লেষকদের। যুদ্ধের চরম ধ্বংসযজ্ঞের মধ্যেও কিভাবে এমনটা সম্ভব করলো ইরান? এদিকে মক্কা জোটে ইরানকে আমন্ত্রণ, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পতন ঘণ্টা। ইরান যোগ দেবে মক্কা জোটে, আমেরিকার আধিপত্যবাদের জন্য চূড়ান্ত অশনি সংকেত। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে সম্প্রতি গঠিত নতুন নিরাপত্তা জোট মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে জ্যেষ্ঠ এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য তুলে ধরা হয়। এদিকে ইরাক ও ইরান এক হচ্ছে হবে দানবীয় শক্তি। ইরানের পাশে ইরাক, আর কাউকে লাগে না। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের বুকে সম্ভবত ঘটতে যাচ্ছে এক অভাবনীয় ঘটনা। ইরাক ও ইরানের এমন এক জোট তৈরি হচ্ছে যা পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। একদিকে ইরানের কুদস ফোর্স সহ IRGC, আরেকদিকে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স, আর সাথে নিয়মিত বাহিনী। আমেরিকা এবং ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হতে যাচ্ছে এই সামরিক জোট। যে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা আর ইসরায়েলের এত আতঙ্ক, হঠাৎ করেই সেই অবরুদ্ধ জলপথ খুলে দেওয়ার ঘোষণা দিল ইরান, কিন্তু একটি দেশের জন্য, আর সেটি হলো প্রতিবেশী ইরাক, যা দুই শক্তির এক হওয়ার জোরালো ইঙ্গিত দিচ্ছে। ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার ঘোষণা এবং সামরিক জোটবদ্ধতার এই নতুন সমীকরণ যদি মিলে যায়, তবে এই অঞ্চলের রাজা হবে ইরাক এবং ইরানের মিলিত শক্তি। তুর্কির কি তবে ভুল জায়গায় হাত দিয়ে ফেললো? প্যান্ডোরার ড্রয়ার খুলে রাশিয়াকে চরম প্রতিশোধের সুযোগ করে দিল কিয়েভ। পুতিনের হুমকি, এবার আঘাত আসবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। আর অন্যদিকে ইরানের নাম ভাঙিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে আমেরিকা। ত্রুটিপূর্ণ ও অকেজ অস্ত্র কেনা 3 গুণ বেশি দামে গিলতে বাধ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। খালি হচ্ছে উপসাগরীয় অঞ্চলের ধন কুবেরদের কোষাগার। ঠিক এমন এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে হঠাৎ ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আড়ালে কি তবে বড় কোনো পরাশক্তির ছক সাজানো হচ্ছে? বিশ্ব রাজনীতির এই তাসের ঘরের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে জানতে হলে সাথেই থাকুন। সৌদি আরবের মাটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, বিমানবন্দর থেকে তেল স্থাপনা, কোথাও যেন থামছে না উত্তেজনা। ইরানকে মোকাবিলায় আমেরিকার সঙ্গে হাত মিলিয়ে সৌদি আরব যে কৌশল নিয়েছিল, এবার কি তারই কঠিন মাসুল গুনতে হচ্ছে? সোমবার সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের নাজরান বিমানবন্দর ও সৌদি তেল জায়ান্ট আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের ঘনিষ্ঠ
মিত্ররা দাবি করেছে নাজরান বিমানবন্দরের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তু এবং আরামকোর একটি স্থাপনাই ছিল হামলার লক্ষ্য। তাদের ভাষ্য, সাদা গভর্নরেটের আকাশসীমা লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগে ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছিল, গত 24 ঘণ্টায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে 81টি অভিযান চালানো হয়েছে। ফলে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি যে দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে তাই স্পষ্ট। বিশেষ করে জুলাইয়ের শেষ দিকে লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচল নিয়ে অবরোধের ঘোষণা দেওয়ার পর উত্তেজনা আরও তীব্র হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি শুধু ইয়েমেনের মাটিতেই সীমাবদ্ধ থাকবে নাকি সরাসরি সৌদি ইরান উত্তেজনায় রূপ নেবে? একদিকে সৌদি আরব, অন্যদিকে ইরানের ঘনিষ্ঠ শক্তিগুলো। প্রতিটি নতুন হামলা যেন পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে আরও বড় সংঘাতের দিকে। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার পরিণতি কোথায় গিয়ে থামবে সেটি এখন নজর রাখার বিষয়। গেল 3 দিন ধরে পাকিস্তানের আকাশে দেখা যাচ্ছে একই দৃশ্য। পাকিস্তানের সামরিক বিমানবন্দরে আসছে তুরস্কের সামরিক বিমান, সেগুলো নামছে আবার কিছুক্ষণের মধ্যে উড়েও যাচ্ছে। কিন্তু কিসের জন্য এত তাড়াহুড়া, আর কেনই বা ইসলামাবাদের ভূখণ্ডে এতবার নামছে আঙ্কারার বিমান? ভারতের সঙ্গে সবশেষ সংঘাতের আগেও এভাবেই পাকিস্তানে নেমেছিল তুরস্কের সামরিক পরিবহন বিমান। চলতি আগস্ট মাসের 19 থেকে 21 তারিখ, সময় মোট 60 ঘন্টা। এর মাঝেই পাকিস্তানের অভ্যন্তরে দুই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নূর খান এবং মাসরুরে একাধিকবার যাতায়াত করেছে তুরস্কের সামরিক বিমান। গোয়েন্দা তথ্য অনুযায়ী এই 3 দিনে বেশ কয়েকবার পাকিস্তান সীমানায় তুরস্কের সামরিক বিমান C-130 কে চলাচল করতে দেখা গেছে। এত অল্প সময়ের মধ্যে তুর্কি সামরিক পরিবহন বিমানের বারবার আনাগোনাকে অস্বাভাবিক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে 3 দিনের এই বিমান চলাচলের নেপথ্যে আছে বড় কোনো সামরিক চালান। গুঞ্জন উঠেছে, তবে কি তুরস্কের সহায়তায় ধীরে ধীরে নিজেদের যুদ্ধ ক্ষমতা ঢেলে সাজাচ্ছে পাকিস্তান? গোয়েন্দা সূত্রগুলোর দাবি, এসব সামরিক পরিবহন বিমানে পাকিস্তানের জন্য ড্রোন ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জাম বহন করছে তুরস্ক। বলা হচ্ছে এই চালানের সঙ্গে থাকতে পারে একটি HQ সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এসব সরঞ্জামের ধরন ও পরিমাণ এখনো নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে UAV বহর, দীর্ঘক্ষণ আকাশে অবস্থান করতে সক্ষম এমন ড্রোন এবং লয়টারিং মিউনিশন বৃদ্ধির দিকে জোর দিচ্ছে পাকিস্তান। পাশাপাশি চেষ্টা করছে আধুনিক অস্ত্রের মজুদ পূর্বের চেয়ে শক্তিশালী করার। ধারণা করা হচ্ছে ঠিক এ কারণেই আঙ্কারাকে নিজেদের গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করেছে ইসলামাবাদ। দুদেশের সামরিক সহায়তার অংশ হিসেবে ইতিমধ্যেই তুরস্কের বাইরাক্তার TB2 সশস্ত্র ড্রোন ব্যবহার করছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক মক্কা চুক্তির মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা পুরোদমে বৃদ্ধির চেষ্টা করছে পাকিস্তান। আর এর নেপথ্যে জোরালো ভূমিকা পালন করছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, এমনটাই শোনা যাচ্ছে। পাকিস্তানের সামরিক তৎপরতায় চিন্তিত ভারত। ইসলামাবাদের দ্রুত বৃদ্ধি পাওয়া সামরিক সক্ষমতা নয়াদিল্লির নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে ভাবাচ্ছে। কেননা মক্কা চুক্তির আওতায় পূর্বের তুলনায় আরও জোরালো হয়েছে পাকিস্তান তুরস্ক সম্পর্ক। এর আগেও তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে পশ্চিম সীমান্তে নজরদারি ও হামলা চালিয়েছিল পাকিস্তান। ফলে নতুন করে তুর্কি ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত হলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের নজরদারি, নির্ভুল হামলা ও মনুষ্যবিহীন যুদ্ধ সক্ষমতা আগের চেয়ে অনেকাংশেই বৃদ্ধি পাবে। আর এই আশঙ্কাই বর্তমানে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা ও ইসরায়েলের চোখ রাঙানি আর লাগাতার সামরিক অভিযানের মধ্যেও চরম এক কৌশলগত মাস্টার স্ট্রোক খেলেছে ইরান। পশ্চিমা জোটের হামলায় মাটির উপরের প্রধান সামরিক অবকাঠামো ও ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও বিন্দু মাত্র দমে যায়নি তেহরান। উল্টো ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং গোপন সামরিক ঘাঁটিকে সর্বোচ্চ ব্যবহার করে যুদ্ধের আগুনের মধ্যেই নিজেদের অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে তারা। এই অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসতেই ঘুম হারাম হয়ে গেছে হোয়াইট হাউস ও পেন্টাগনের সামরিক বিশ্লেষকদের। যুদ্ধের চরম ধ্বংসযজ্ঞের মধ্যেও কিভাবে এমনটা সম্ভব করল ইরান? ইরানের মেহের নিউজ এজেন্সির মতে গত 1 বছরে তাদের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সক্ষমতা শতভাগে উন্নীত হয়েছে। সম্প্রতি শেষ হওয়া 12 দিনের যুদ্ধের পর কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু অস্ত্রের উৎপাদন বাড়িয়ে দ্বিগুণ পর্যন্ত করা হয়েছে। কিন্তু মাটির উপরে স্থাপনা ধ্বংসের পর কিভাবে পারল তারা? ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পাহাড় কেটে মাটির শত শত ফুট গভীরে তৈরি মিসাইল সিটি ও সুরক্ষিত নেটওয়ার্ক ব্যবহার করেই এই অসাধ্য সাধন করা হয়েছে। ইস্পাহানের মতো কৌশলগত ভূগর্ভস্থ সুড়ঙ্গে শত্রু দেশের ক্ষেপণাস্ত্র হামলাও কোনো আঁচড় কাটতে পারেনি। তবে কেবল সরকারি সামরিক ঘাঁটির ওপর বসে থাকেনি তেহরান, বরং পুরো দেশের বিজ্ঞান গবেষণা ও অর্থনীতিকে তারা যুক্ত করেছে অস্ত্র তৈরির কাজে। বর্তমানে 9300টিরও বেশি বেসরকারি ও জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল সাপ্লাই চেইনের সাথে কাজ করছে। ফলে কোনো নির্দিষ্ট জায়গায়
হামলা চালিয়ে ইরানের সামরিক উৎপাদন বন্ধ করা প্রতিপক্ষের জন্য অসম্ভব হয়ে পড়েছে। তাছাড়া বিদেশি সমকক্ষ অস্ত্রের চেয়ে 10 থেকে 20 গুণ কম খরচে নিজেদের প্রযুক্তি দিয়ে উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন বানাচ্ছে তারা। দ্রুত চমকে দিতে বর্তমানে ইরান নিজেদের অনেক নতুন সামরিক প্রযুক্তির জনসম্মুখে উন্মোচন বা মেলা করা একদম বন্ধ করে দিয়েছে। তবে পর্দার আড়ালে তাদের ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন আধুনিকায়ন কাজ চলছে পুরোদমে। 1979 সালের ইসলামী বিপ্লবের আগে যেখানে মাত্র 31টি সাধারণ অস্ত্র তৈরি করত ইরান, আজ 1000টিরও বেশি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। মাটির নিচে নির্মিত এসব গোপন ড্রোন ও মিসাইল সিটি প্রমাণ করে দিয়েছে সামরিক হামলায় ইরানকে পুরোপুরি অচল করা অসম্ভব। সব হারিয়েও ইরানের এই নজিরবিহীন ঘুরে দাঁড়ানো আর দ্বিগুণ অস্ত্র উৎপাদনের ঘোষণা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে আবার এক নতুন ও রক্তক্ষয়ী মোড়ের দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের বুকে সম্ভবত ঘটতে যাচ্ছে এক অভাবনীয় ঘটনা। ইরাক ও ইরানের এমন এক জোট তৈরি হচ্ছে যা পশ্চিমা বিশ্বের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। একদিকে ইরানের কুদস ফোর্স সহ আইআরজিসি, আরেকদিকে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স আর সাথে নিয়মিত বাহিনী। আমেরিকা এবং ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হতে যাচ্ছে এই সামরিক জোট। যে হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা আর ইসরায়েলের এত আতঙ্ক, হঠাৎ করেই সেই অবরুদ্ধ জলপথ খুলে দেওয়ার ঘোষণা দিল ইরান, কিন্তু একটি দেশের জন্য, আর সেটি হলো প্রতিবেশী ইরাক, যা দুই শক্তির এক হওয়ার জোরালো ইঙ্গিত দিচ্ছে। ডলার বাদ দিয়ে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করার ঘোষণা এবং সামরিক জোটবদ্ধতার এই নতুন সমীকরণ যদি মিলে যায়, তবে এই অঞ্চলের রাজা হবে ইরাক এবং ইরানের মিলিত শক্তি। হরমুজ দিয়ে ইরাকি তেলের ট্যাঙ্কার চলাচলের এই অনুমতি কোনো সাধারণ ঘটনা নয়। এটি মূলত তেহরান ও বাগদাদের অটুট ঐক্যের এক সুদূর প্রসারী কৌশল। সম্প্রতি ইরানি স্পিকার বাঘের গালিবাফের বাগদাদ সফরের পর এই বন্ধুত্বের সমীকরণ আরো স্পষ্ট। ডলারের আধিপত্য ভেঙে দুই দেশ এখন নিজস্ব মুদ্রায় বাণিজ্যের ছক কষছে। কিন্তু ওয়াশিংটনের মূল চিন্তার কারণ হলো ইরান ইরাক যদি এক ছাতার নিচে আসে, তবে তাদের সামরিক শক্তি কতটা ভয়াবহ হতে পারে। প্রথমত, অপ্রতিরোধ্য মিসাইল ও ড্রোন ভান্ডার। একদিকে ইরানের সবচেয়ে বড় শক্তি তাদের নিজস্ব প্রযুক্তির সমরাস্ত্র, ফাত্তা হাইপারসনিক কিংবা খোররাম শহর 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেকোনো পশ্চিমা রাডার ফাঁকি দিতে সক্ষম। এর সাথে ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো মধ্যপ্রাচ্যের যেকোনো মার্কিন ঘাঁটিকে চোখের পলকে ধসিয়ে দিতে পারে। দ্বিতীয়ত, ইরাকের কৌশলগত গভীরতা ও অভিজ্ঞতা। ইরাক বছরের পর বছর আইএসের মতো ভয়ঙ্কর গোষ্ঠীর সাথে মাঠে লড়ে তারা অত্যন্ত পরিণত। ইরান ও ইরাক এক হলে লেভান্ট থেকে উপসাগর পর্যন্ত এক বিশাল কৌশলগত প্রাচীর তৈরি হবে, যা ভেদ করা প্রায় অসম্ভব। তৃতীয়ত, দুর্ধর্ষ মিলিশিয়া নেটওয়ার্ক। পশ্চিমাদের সবচেয়ে বড় আতঙ্কের জায়গা ইরাকের মিলিশিয়া নেটওয়ার্ক। ইরাকের হাসাদ আল সাবি, কাতায়েব হিজবুল্লাহ এবং ইরানের কুদস ফোর্স যদি এক হয়ে মাঠে নামে, তবে কোনো প্রচলিত যুদ্ধ কৌশল খাটবে না। গেরিলা যুদ্ধ আর নিখুঁত চোরাগোপ্তা হামলায় সরাসরি যুদ্ধে না গিয়েও পরাশক্তিগুলোকে দুর্বল করে দিতে পারে তারা। যুক্তরাষ্ট্র ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে ঠিকই, কিন্তু ইরান ও ইরাক এখন এক নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলার পথেই হাঁটছে। ইরাকের ওপর তাদের বিদ্রোহীদের নিরস্ত্র করার মার্কিন চাপ থাকলেও তেহরান বাগদাদের নতুন বন্ধুত্বের কাছে এই চাপ টিকবে না। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে সম্প্রতি গঠিত নতুন নিরাপত্তা জোট মক্কা পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিনের এক প্রতিবেদনে জ্যেষ্ঠ এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য তুলে ধরা হয়। তবে ইরান সরকার কিংবা জোটভুক্ত 3 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আমন্ত্রণের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বার্তা পাওয়া যায়নি। ইরান যদি সত্যিকার অর্থে মক্কা চুক্তির আওতায় প্রতিরক্ষা জোটে যোগ দেয়, তবে তা হবে যুক্তরাষ্ট্র ও মিত্র ইসরায়েলের জন্য এক বিশাল ধাক্কা। প্রায় 6 মাসের যুদ্ধে তেহরানের কাছে সব দিক থেকেই ধরাশায়ী হয়েছে ওয়াশিংটন। এরপর জোটে অন্তর্ভুক্ত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য হয়তো চিরস্থায়ীভাবে সমাপ্ত হয়ে যেতে পারে, কারণ সদস্য রাষ্ট্রগুলোর মাঝে ভূরাজনৈতিক, সামরিক ও গোয়েন্দা সহায়তা বৃদ্ধি পাবে। ফলে মিত্রদের সঙ্গে ইরান বর্তমান সময়ের চেয়ে আরো শক্তিশালী অবস্থানে থাকবে। সেক্ষেত্রে মার্কিন সহায়তায় ইসরায়েলি আধিপত্য চালিয়ে যাওয়া এক অর্থে হুমকির মধ্যে থাকবে। সব মিলিয়ে মক্কা চুক্তির আওতায় প্রতিরক্ষা জোটে ইরানের যোগদান হতে পারে মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক ভূমিধস পরাজয়। ইরানের পার্লামেন্টের সংবাদ সংস্থা খানে মিল্লাতের প্রধান মেহেদি রাহিমি আল মায়াদিনকে জানান, মক্কা চুক্তিতে যোগ দেওয়ার জন্য ইরান একটি আমন্ত্রণ পত্র পেয়েছে এবং বিষয়টি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলের দেশগুলো এখন একটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসার দিকে এগোচ্ছে। এটিকে ইরানের কৌশলগত বিজয় হিসেবে বর্ণনা করে তিনি দাবি করেন, তেহরান দীর্ঘদিন ধরেই এ ধরনের একটি সমন্বিত আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর আহ্বান জানিয়ে আসছিল। এর আগে গত 7 আগস্ট সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যৌথভাবে ঐতিহাসিক মক্কা চুক্তি সই করেন। আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জোটটি গঠন করা হয়। এই চুক্তিতে একটি পারস্পরিক প্রতিরক্ষা নীতি নির্ধারণ করা হয়েছে। চুক্তি অনুযায়ী জোটের 3 দেশের যে কোনো একটি দেশের ওপর আক্রমণকে সবকটি দেশের উপর হামলা বলে গণ্য করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মেকানিজমকে ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের সঙ্গে তুলনা করেছেন। তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, জোটটি ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য উন্মুক্ত রাখা হতে পারে। এমনকি সম্ভাব্য সদস্য হিসেবে মিশরের নাম প্রকাশ্যে আলোচনা করা হয়েছে। এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। 10 আগস্ট দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, নতুন এই নিরাপত্তা জোট নিয়ে তেহরানের উদ্বেগের কোনো কারণ নেই। তার মতে এই পদক্ষেপ প্রমাণ করে যে
আঞ্চলিক নিরাপত্তার প্রয়োজনীয়তা এখন অন্যান্য দেশগুলো উপলব্ধি করছে। ইরানের অন্তর্ভুক্তির খবরটি আনুষ্ঠানিকভাবে সত্য প্রমাণিত হলে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক সমীকরণের এক বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ পশ্চিমা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক থাকা তিনটি দেশের উদ্যোগে এই জোট তৈরি হলেও ইরান যুক্ত হলে এটি একটি বিস্তৃত আঞ্চলিক নিরাপত্তা জোটে পরিণত হবে। ইউক্রেন কি তবে ভুল জায়গায় হাত দিয়ে ফেললো? প্যান্ডোরার ড্রয়ার খুলে রাশিয়াকে চরম প্রতিশোধের সুযোগ করে দিল কিয়েভ। পুতিনের হুমকি, এবার আঘাত আসবে ইউক্রেনের সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। আর অন্যদিকে ইরানের নাম ভাঙিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে আমেরিকা। ত্রুটিপূর্ণ ও অকেজ অস্ত্র কেনা 3 গুণ বেশি দামে গিলতে বাধ্য হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। খালি হচ্ছে উপসাগরীয় অঞ্চলের ধন কুবেরদের কোষাগার। ঠিক এমন এক অগ্নিগর্ভ পরিস্থিতিতে হঠাৎ ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আড়ালে কি তবে বড় কোনো পরাশক্তির ছক সাজানো হচ্ছে? বিশ্ব রাজনীতির এই তাসের ঘরের মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে জানতে হলে সাথেই থাকুন। প্যান্ডোরার বক্স খুলেছে ইউক্রেন, জবাবের জন্য প্রস্তুত থাকতে বলেন পুতিন। সম্প্রতি ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল শোধনাগার এবং অনলাইন কেনাকাটার বিভিন্ন বড় গুদামে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। ইউক্রেনের উদ্দেশ্য হলো রাশিয়ার মূল অর্থনৈতিক শক্তি ও যুদ্ধের রসদ যোগানোর ক্ষমতা ভেঙে দেওয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন ইউক্রেন তাদের অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে বড় ধরনের বিপদ ডেকে এনেছে, যাকে তিনি প্যান্ডোরার বক্স খোলার সঙ্গে তুলনা করেছেন। তিনি এর চরম প্রতিশোধ বা কড়া জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। পুতিনের হুমকির পরে রাশিয়া পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনের শস্য রপ্তানি অবকাঠামো এবং খাদ্য গুদামগুলোর উপর আক্রমণ চালায়, যাতে ইউক্রেনের অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে পুতিন সতর্ক করে বলেন, কিয়েভ সরকার রাশিয়ার অর্থনীতির ক্ষতিগ্রস্ত করার যে পদক্ষেপ নিয়েছে তার পরিণতি তাদেরই ভোগ করতে হবে। ইউক্রেন নিজ থেকে পরিস্থিতি জটিল করে তুলেছে মন্তব্য করে তিনি জানান, এবার রাশিয়া তাদের সবচেয়ে স্পর্শকাতর অর্থনৈতিক খাতগুলোকে লক্ষ্য করে পাল্টা জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে ইউক্রেনের শস্য রপ্তানি বাধাগ্রস্ত হলেও বিশ্ববাজারে কোনো খাদ্য সংকট তৈরি হবে না বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট জানান, ইউক্রেনের রপ্তানি কমে গেলে রাশিয়া নিজস্ব পণ্য দিয়ে সেই ঘাটতি পূরণ করতে সক্ষম। পরিবহনজনিত কিছু সামরিক সমস্যা থাকলেও মস্কো তা দ্রুত সমাধান করে বিশ্ববাজারে সরবরাহ স্বাভাবিক রাখবে। ইতিপূর্বে তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগরের শস্য চুক্তি বজায় থাকলেও 2023 সালে রাশিয়া সেখান থেকে বেরিয়ে আসে। রাশিয়ার শস্য অবকাঠামোতে ইউক্রেনীয় হামলার পরও পুতিন জানান, মস্কো মাঠের বাস্তবতার ভিত্তিতে শান্তি আলোচনায় বসতে রাজি। তবে ইউক্রেনের প্রস্তাবিত অবাস্তব অদ্ভুত শর্ত মেনে কোনো সংলাপে অংশ নেবে না রাশিয়া। ইরান ভীতি ও চড়া দামে মার্কিন অস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। মধ্যপ্রাচ্যে ইরানকে একটি বড় হুমকি হিসাবে দেখিয়ে আরব দেশগুলোর মনে ভয় তৈরি করা হচ্ছে। এই ভীতিকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র তাদের কাছে বিপুল অঙ্কের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি করছে। কাতার সম্প্রতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে 4টি KC-46A জ্বালানি সরবরাহকারী বিমান কিনতে $4.5 বিলিয়ন চুক্তি করেছে। অর্থাৎ প্রতি বিমানের পেছনে খরচ হচ্ছে $1 বিলিয়ন বেশি। একই বিমান মার্কিন বিমান বাহিনী নিজে কেনে মাত্র 200 থেকে 322 মিলিয়ন ডলারে। অন্যদিকে ইউরোপের তৈরি আরো উন্নত মানের এয়ারবাস বিমান সৌদি আরব ও ইউএই কিনছে মাত্র $300 মিলিয়ন। কাতার মানের দিক থেকে পিছিয়ে থাকা একটি মার্কিন বিমানের জন্য সাধারণ বাজারের তুলনায় প্রায় 3 গুণ বেশি দাম পরিশোধ করছে এই দেশটি। মার্কিন সরকারি সংস্থা GAO তাদের তথ্য অনুযায়ী KC-46 বোয়িং কোম্পানির তৈরি একটি অত্যন্ত ত্রুটিপূর্ণ ও সমস্যাগ্রস্ত সামরিক বিমান। 2019 সাল থেকে বিমানটি ঠিকমতো মিশন সম্পন্ন করতে ব্যর্থ হচ্ছে। এর জ্বালানি সরবরাহ ব্যবস্থা, রিমোট ভিশন সিস্টেম, বৈদ্যুতিক সংযোগের সমস্যাই রয়েছে এবং বিমানটির কাঠামোতেও ফাটল দেখা দিয়েছে। নতুন এই বিমানের ত্রুটির কারণে মার্কিন বাহিনীকে এখনো তাদের পুরনো বিমানের উপরই ভরসা করতে হচ্ছে। এসব যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটি মেরামত করতে গিয়ে বোয়িং কোম্পানিকে ইতিমধ্যে $8 বিলিয়ন বেশি লোকসান গুনতে হয়েছে। যুক্তরাষ্ট্র ভয় দেখিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করছে। তেলের দাম কমা এবং বাজেটে ঘাটতি থাকা সত্ত্বেও এসব দেশ প্রচুর টাকা দিয়ে মার্কিন এই ভোতা অস্ত্র কিনছে। এর ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলো দীর্ঘমেয়াদে সামরিক ও প্রযুক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এটিকে নিরাপত্তা চুক্তি বলা হলেও আসল উদ্দেশ্য ওই অঞ্চলের সুরক্ষা নয়, বরং যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসার লাভ বাড়ানো এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়া। তারপরেও একটি কথা থেকে যায়, এই অস্ত্রগুলো যদি আসলে কাজে দিত তাহলে কিনেও লাভবান হতো মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু ইরান যুদ্ধে ইরান যেভাবে ক্ষেপণাস্ত্রের আঘাতে এই অস্ত্রগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রগুলো ভোতা বানিয়ে ছেড়ে দিয়েছে, এই অস্ত্র আবার কোন বুদ্ধিতে মধ্যপ্রাচ্যের এই মাথামোটা সরকারি লোকজন কিনছে তা কারো বোধগম্য নয়। ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আজ সোমবার ইরানের রাজধানী তেহরানে সফর যাচ্ছেন। দেশের বার্তা সংস্থা ফার্সের বরাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তথ্যটি নিশ্চিত করেছেন। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা অব্যাহত রাখার অংশ হিসেবে এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সময়ে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রেক্ষাপটে জেনারেল মুনিরের এই তেহরান সফরকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, দ্বিপক্ষীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই আলোচনায় প্রাধান্য পাবে। পাকিস্তান যে আঞ্চলিক শান্তি রক্ষায় কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করছে, ইরান সেই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে। তবে সফরে নির্দিষ্ট কোন কোন বিষয়ে আলোচনা হবে কিংবা কোনো চুক্তি স্বাক্ষর হবে কিনা সেই বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তা সত্ত্বেও দুই দেশের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং কূটনৈতিক বার্তা আদান প্রদানে পাকিস্তানের সেনাপ্রধানের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। বন্ধুরা, ইউক্রেন কি তবে পুতিনের লাল রেখার টোপকে নিজের ধ্বংসকে ডেকে আনলো, নাকি মধ্যপ্রাচ্যের ধনকুবেরদের পকেট খালি করে নতুন কোনো যুদ্ধের বার্তা দিচ্ছে ট্রাম্প? আর আসিম মুনিরের এই রহস্যজনক তেহরান সফরকে এশিয়ার পরাশক্তিগুলোর নতুন কোনো গোপন সামরিক জোটের ইঙ্গিত, নাকি তিনি মক্কা জোটের প্রস্তাব ইরানকে দিচ্ছেন?